আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো তোমাদের ভাইদের চোখের মনি গল্পের সিজন 2 18 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। বাবা মাকে বাঁচানোর জন্য অবশেষে কাপা কাপা হাতে সাইন করলো মিহু। চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল কাগজে। মিহু বলল, আজ থেকে আমি অঙ্কুর স্ত্রী। ভাবতেই গা শিউরে উঠছে। সবচেয়ে রাজকে অবহেলা কষ্ট দিয়ে দূরে ঠেলে দিয়েছে। কখনো ওকে বুঝতে পারিনি আমার অবহেলায় আজ ও এত দূরে চলে গেছে যে কোনোদিনও আমি ওকে দেখতে পারবো না। এত অভিমান করলো ও আমার সাথে। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। অঙ্কু বলল, আহারে, অনেক কষ্ট হচ্ছে নিবরাজের জন্য, আমারও অনেক খারাপ লাগছে। কাজী বলল, বাবা 3 বার কবুল বলুন। অঙ্কু মিহুর দিকে তাকিয়ে কবুল বলে দিল। মিহু বলল, আমার বাবি মামিকে ছেড়ে দিন। অঙ্কু বলল, আগে তো কবুল বলো, তারপর ছেড়ে দিব। তুমি কবুল বলার সাথে সাথে ওদের ছেড়ে দেব। আরোহী বলল, ওরা এখনো আসছে না কেন? দেরি করলে তো সর্বনাশ হয়ে যাবে। কখন বেরিয়েছে? আসতে এতক্ষণ লাগে? মিহু প্লিজ আরেকটু ওয়েট কর, এখনই কবিল বলিস না বোন। মনে মনে কথাগুলো বলল। অঙ্ক দেখলো আরোহী কেমন জানি ছটফট করছে, বারবার এদিক সেদিক তাকিয়ে কি জানি খুঁজছে। অঙ্ক বলল, আরোহী এনি প্রবলেম? আরোহী বলল, না না, কোনো প্রবলেম নেই। ভয়ে ভয়ে কথাটা বলল। অঙ্ক বলল, তাহলে এমন ছটফট করছে কেন? আরোহী বলল, না মানে আসলে গরম লাগছে তাই। আমতা আমতা করে বলল। অঙ্ক বলল, হির, আমি 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে তুমি যদি কবুল না বলো তাহলে তোমার বাবা মাকে শেষ করে দিব। 1, 2। আরোহী বলল, না মিহু না, এই ভুল করিস না জীবনেও। তুই কবুল বলিস না, তুই কবুল বললে দেখবি কিয়ামত হয়ে যাবে। মনে মনে কথাগুলো বলল। মিহু বলল, ধর ভাল লাগে না। কই সব মরছে নাকি? আসে না কেন রে এখনো? মনে মনে কথাগুলো চিন্তা করছে। অঙ্কু বলল, তুমি কি বলবে? মিহু বলল, বলতেছি। এত চিল্লান কেন? মিহু কবুল বলতে যাবে তার আগেই ওপাশ থেকে বলল, কি ব্যাপার, আমাদের ছাড়াই বিয়ে করে ফেলছেন? ব্যাপারটা কি ভালো দেখায়? বিয়েতে মেয়ের সাক্ষী থাকতে হবে না? সবার নজর বাইরের দরজার দিকে গেল, কিন্তু সেখানে কেউ নেই। পিছনে খুঁজছেন কি মিস্টার অঙ্ক চৌধুরী? সামনে দেখুন, আমরা তো এইখানে। সবাই সামনের দিকে তাকালো। সামনে একটা বড় সিঁড়ি আছে, সেটা দিয়ে দোতলায় যাওয়ার রাস্তা। সিঁড়ি বেয়ে নিচে নামছে ঐশিক ও মেহেরাব, দুজনের হাতে কফির মগ। মগে চুমুক দিতে দিতে নামছে। মেহেরাব বলল, কি বোন জামাই, এটা কি ঠিক করছেন? আমাদের 10টা না 5টা না, একটা মাত্র বোন, আর আমরা আপনাদের মাত্র 3টা সম্বন্ধী। তাদের দাওয়াত না করে একা একা তাদের একমাত্র বোনকে বিয়ে করে ফেলছেন। অঙ্কু বলল, তোমরা এইখানে কি করে এলে? তোমরা ভালো হলে কি করে? অবাক হয়ে কথাটা জিজ্ঞেস করলো। ঐশিক বলল, আমরা খারাপ ছিলাম কবে? আমরা তো আল্লাহর রহমতে ভালোই আছি। অঙ্কু বলল, অ্যাক্সিডেন্টে তোমাদের কিছুই হয়নি? মেহরাব বলল, আমরা অ্যাক্সিডেন্ট কবে করলাম? আমরা তো তার আগে গাড়ি থেকে লাফ দিয়ে বেঁচে গেছি। তারপরেরটা তো শুধু নাটক ছিল। আরোহী বলল, কি ভাবছিস মিস্টার অঙ্ক চৌধুরী, তোর জালে আমরা ফেসেছি? মোটেও না, বরং তুই আমাদের জালে ধরা দিয়েছিস। অঙ্ক বলল, আরোহী তুমিও ওদের দলে? আরোহী বলল, ইয়েস আই এম। মিহুর চোখের পানি ভাব নিয়ে টোকা দিয়ে ফেলে দিল। তারপর চেয়ারের মধ্যে পায়ের ওপর পা তুলে আরাম করে বসলো। মিহু বলল, সো সেট মিস্টার অঙ্কু, আমরা আগের থেকে এসব জানতাম, তাই তোমার প্ল্যানের উপর আমরা প্ল্যান করেছি। তুমি একা আর আমরা অনেক, আমাদের সাথে কিভাবে পারবে তুমি? তুমি বোধহয় জানো না। একথাই বল। অঙ্কু বলল, তোরা সবাই মিলে আমার প্ল্যানে জল ঢেলেছিস। আরোহী তুমিও। আরোহী বলল, আরে থাম, এত কেচাল বেজাল করিস না, সব খুলে বলছি। তবে আরেকটু পরে ধামাকা তো আরো বাকি আছে। এটা তো সবে মাত্র 1 নাম্বার ধামাকা ছিল, বাকিগুলো দেখবি না? অঙ্কু বলল, যা করার কর তোরা। হির তো এখন আমার ওয়াইফ, চাইলেও সেটা অস্বীকার করতে পারবি না। কি হির মাই কুইন? বাঁকা হেসে কথাটা জিজ্ঞেস করলো। অঙ্কুর কথা শুনে ওরা 4 জন হাসতে লাগলো। এক একটা পেটে ধরে বসে পড়েছে হাসতে হাসতে। আরোহী বলল, বেস্ট জোকস অফ দ্য ইয়ার, আমি কখনো এত হাসিনি। মিহু বলল, সোনা বোকা ছেলে কোথাকার, এমন বোকা আমি জীবনেও দেখিনি। রেজিস্ট্রি পেপারে সই করার আগে একবার তো দেখে নিবি সেটা কি ছিল। আমাকে দেখতে দেখতে কিসে সই করেছিস সেটাও জানে না, ভেবলাকান্ত কোথাকার। মেহরাব বলল, ভালো মতো পেপারটা দেখ ভাই, তাহলেই বুঝতে পারবি। 4 জন আরো জোরে হাসতে লাগলো। অঙ্কু পেপারটা হাতে নিল। সেটা সামান্য একটা কন্ট্যাক্ট পেপার ছিল, সেটাও কয়েক বছর আগের। রাগে ক্ষোভে ব্যাপারটা ছিঁড়ে ফেললো, সোজা কাজের কলার ধরলো। অঙ্কু বলল, তোর সাহস কি করে হয় আমার সাথে এমন করার? তোকে আমি জীবন্ত কবর দেব। ঐশিক বলল, বেচারাকে ছেড়ে দে, ওর কোনো দোষ নেই, আমরাই বলছি।
অঙ্ক কাজী সাহেবকে ছেড়ে দেয়, তারপর গার্ডদের দিকে কটমট করে তাকালো। সেই ফাঁকে কাজী কোনো মতো নিজের জান নিয়ে পালিয়ে যায়। অঙ্ক বলল, তোরা হা করে কি দেখছিস, শেষ করে দে ওদের। গার্ডগুলো দৌড়ে মেহরাব ও ঐশিকের দিকে গেল। ওরা দুজনেই ফাইট করছে। মিহু সামনে টি টেবিলে থাকা আঙ্গুর খাচ্ছে, সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে। আরোহী পাশে বসে আছে। গোডাউনের সিঁড়ির পাশে সোফা ও টেবিল রাখা। মিহু চেয়ার ছেড়ে সেখানে গিয়ে বসেছে। মিহু বলল, আরে ভাইও আস্তে মার, শব্দে তো তালা লেগে যাচ্ছে। এমন ভাবে মারছিস যে আমার কলিজাটা ধক করে উঠছে, মনে হচ্ছে মারগুলো আমার শরীরে লাগছে। মেহরাব বলল, কানে তুলা দিয়ে রাখ। আরোহী বলল, তুই আমায় ভুল বুঝিস না তো, আমি সত্যি রাজ ভাইকে পছন্দ করতাম, কিন্তু এখন সত্যি সত্যি ঐশিককে ভালোবাসি। মিহু বলল, না আপু, আমি তোমাকে ভুল বুঝিনি, কারণ আমি আগের থেকে সবকিছু জানতাম। আরোহী বলল, আমার আগের ব্যবহারের জন্য আমি মাফ চাচ্ছি, আমাকে মাফ করে দিস, আমি সত্যি দুঃখিত আমার আগের করা ব্যবহারের জন্য। মিহু বলল, ছি ছি, কি বলছো, মাফ তো আমার চাওয়ার কথা, আমিও তো তোমার সাথে কম খারাপ ব্যবহার করিনি। আরোহী বলল, কোনো মাফ চাইতে হবে না, এখন থেকে আমি তোর ভাবি এবং তুই আমার ভাবি, বলেই হি হি করে হাসতে লাগলো। দুজন দুজনকে জড়িয়ে ধরলো। অঙ্কু সামনে থাকা গানটা হাতে তুলে নিয়ে যেই মিহুর দিকে তাক করতে যাবে, তার আগে কেউ ওর হাতে গুলি করলো। গানটা নিচে পড়ে গেল। অঙ্কু বলল, তুমি? মিহু বলল, এবার আপনারা দেখবেন দ্বিতীয় ধামাকা। জোরে চিৎকার করে অঙ্কু বলল, জিহান, তুই কি করলে এটা? জিহান বলল, সরি বস, আমি জিহান নই, আমার নাম ঋষিক মির্জা, আপনার দলে থাকার জন্য নিজের নামটা জিহান দিয়েছিলাম। অঙ্কু বলল, ঋষিক মানে মিহির মামাতো ভাই? আরোহী বলল, ইয়েস, আমার একমাত্র দেবর। অঙ্কু বলল, তোদের কাউকে আমি ছাড়বো না। ঋষিক বলল, আগে নিজে তো বাস, তারপর না হয় আমাদের দেখিস। অঙ্কু ও ঋষিক ফাইটিং শুরু করে দিল। মিহু বলল, ছোট ভাইও, এদিক দিয়ে একটু ঘুষি দে, ওই দিক দিয়ে মাথায় মার, পায়ে কুংফু স্টাইলে শট মার, নাকের মধ্যে দুইটা আঙ্গুল ঢুকিয়ে দে, মাথা ফাটিয়ে ফেল, একটুও ছাড়বি না, শখ কত আমাকে বিয়ে করতে আসছে, বেটার বিয়ের মজা আজকে বুঝিয়ে দে, তোরা যদি আরেকটু দেরি করতি তাহলে আমি এটার বউ হয়ে চাইতাম। আরোহী বলল, কিরে তুই কি শুরু করলি? মিহু বলল, বিনামূল্যে চোখের সামনে বক্সিং দেখতেছি, আমাদের যে কি মজা লাগছে, তাই ভাবলাম একটু যদি রেফারি না হই তাহলে কি মানাই। হলো বিড়াল, ইচ্ছা মতো মার ওদের, নইলে তোরে যে মাম্মি ছোটবেলায় হরলিক্স কমপ্লেন খাওয়াইছিল সেইগুলো কিন্তু বৃথা যাইব। মেহরাব বলল, আর পারতেছি না রে বিচ্ছু, শক্তি নেই। মিহু বলল, ওই আমরা কি কস, ছোটবেলায় আমার থেকে বেশি হরলিক্স তুই খাইছত, ওইগুলা কই, ওইগুলা গেল কই? যদি আজকে অগো না মারতে পারস তাইলে কিন্তু বাড়িতে গেলে আমি তোর খবর কইরা সারমু। আমার হরলিক্সের কসম ভাই, তোমাকে জিততেই হইব। আজকের প্রতিযোগিতায় যে জিতবে তাকে দেওয়া হবে বড় একটা হরলিক্স, সাথে থাকবে আকর্ষণীয় একটা গিফট বক্স, আর সেই গিফট বক্সে থাকবে একটা টিফিন বক্স। যে জিতবে বোঝা যাবে সে এত বছরে হরলিক্স খেয়ে কি উন্নতি করতে পেরেছে। আরোহী বলল, তুই কি জিপ করবি? মিহু বলল, আপু আঙ্গুলগুলা খাইয়া দেখো, অনেক মিষ্টি, পানি খেয়ে নেই। মাইকে প্রচার করতে করতে আমার গলাটা শুকিয়ে গেছে। আরোহী বলল, তুই এখন ফাইজলামের মোডে আছিস? ওইদিকে মিহু বলল, কিচ্ছু হইব না, আমরাই জিতবো, আর হরলিক্সের বড় বয়ামটা আমরাই নিয়ে যাবো, সাথে টিফিন বক্সটাও। তো গাইস, তোমরা যারা যারা সিজন 1 দেখছো তারা কিন্তু এই মুহূর্তটা ভুলতে পারবে না, কারণ সিজন 1 এর মধ্যেও কিন্তু এরকম কিছুই ছিল। তো চলো বাকি গল্পে যাওয়া যাক। অঙ্কু ঋষিকের সাথে এখনো ফাইট করছে। হঠাৎ কিছু ঘাটকে আরোহী ও মিহুকে ইশারা করে ধরতে বলল। মিহু বলল, অসাম, পুরো ফাটায় ফালাইতাছ ভাই ওরা আমার, এতদিন কই আসিলি তোরা? বাংলা সিনেমার ডিরেক্টররা তো তগই খুঁজতাছে, সাকিব খানে তো এখন তগ লেগা চান্সও পাইব না, বড় বড় পোস্টারে শুধু তগ ছবি থাকবো, ছবির নিচে লেখা থাকবো সুপারস্টার মেহরাব মির্জা, রকস্টার ঐশিক মির্জা, পাওয়ার স্টার ঋষিক মির্জা। চিন্তা করতাছি এত গর্ব আমি কই রাখবো। নো টেনশন, হরলিক্সের বয়ম ও টিফিন বক্সে রাইখা দিমো। আরোহী বলল, তুই হরলিক্স নিয়ে পড়লি কেন? তুমি জানো হরলিক্স খাইয়াই তো অগ এত শক্তি হয়েছে, আর বড় ভাইও ঐশিক বেশি বেশি কমপ্লেট খাইতো, সেই জন্যই তো এত তালগাছ হয়েছে। হঠাৎ ওদেরকে 4টা গাট এসে ধরে ফেললো। মিহু বলল, আরে বেটা করস কি, ছাড় আমারে, ছাড় কইতাছি, শরম করে না তো গো, একজন মেয়ের দুজন ধরছস, তোরা তো ছেলে নামের কলঙ্ক। তখনই পিছনের দরজা দিয়ে কেউ একজন দু হাতে গান নিয়ে গুলি করতে করতে ভিতরে ঢুকলো। আরোহী ও মিহুর সাথে থাকা 4 জন ঘাট মাটিতে লুটিয়ে পড়লো। আরোহী বলল, ধামাকা নাম্বার 3। সামনে থাকা ছেলেটাকে দেখে মিহু অবাক। হঠাৎ ছেলেটি মিহুর মাথার দিকে গান তাক করলো, তারপর একটা গুলি ছুড়লো। মিহু ভয়ে মাথাটা নিচু করে ফেললো, তারপর গুলি গিয়ে সোজা একটা গার্ডের কপাল বরাবর লাগলো।
মাঝখানে একদম ফুটো হয়ে গেছে। আরোহী জোরে সিটি বাজিয়ে বলল, আমাদের 3 নম্বর ধামাকা হলো, আমাদের নিবরাজ ভাই চলে এসেছে। 3 নম্বর ধামাকাটা মিহুর যেন হজমই হলো না। রাজকে এরকম রূপে দেখে মিহু তো অজ্ঞান হয়ে ঢলে পড়ল। পড়ে যাওয়ার আগেই আরোহী ওকে ধরে ফেললো। আরোহী বলল, এই মিহু কি হয়েছে তোর? নিবরাজ বলল, মিহু কি হলো তোমার? মিহুকে রাজ কোলে করে সোফায় বসিয়ে দিল। আরোহী ওর পাশে বসে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগলো। আরো অনেকক্ষণ 4 জন মিলে ইচ্ছে মতো ফাইট করলো। সব গার্ডগুলো রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে, শুধু অঙ্ক এখনো ঐশিকের হাতে ফাইট করছে। ঐশিক বলল, মেহেরাব, আমি হয়রান হয়ে গেছি, এবার তুই এটাকে সামলা। হঠাৎ অঙ্কুর চোখ নিবরাজের দিকে গেল। নিবরাজকে দেখে ওর চোখ কপালে উঠে গেল। অঙ্ক বলল, নিবরাজ তুই এখানে কি করিস? তুই মরিসনি? নিবরাজ বলল, দেখ পোলাই কয় কি, মরলে আবার কেমনে এলাম? এত তাড়াতাড়ি উপরে টপকাইলে হইব? এখনো তো বিয়াই করলাম না। যদি মরতাম তাহলে তোরে আমি 4 দিনের কুলখানির দাওয়াত দিতাম। আরোহীর দিকে তাকিয়ে বলল, আমার কথাগুলো কি মিহুর মতো হয়েছে? আরোহী বলল, একদম খাপে খাপ হইছে। এই স্যামরারে অনেকক্ষণ ধরে কনফিউশনে রাখছি, এবার সবকিছু বলে দাও তো, নইলে আবার বেচারা কিছুই বুঝবো না। মেহরাব বলল, পুরো ঘটনা খুলে বলছি, তার আগে দেখতো এই সেমরি আবার অজ্ঞান হইল কে? মুখে পানির ঝাপটা মার, না হলে বালতি ভরে ওর শরীরে পানি ঢেলে দে। প্রত্যেকের শার্ট ছিঁড়ে গেছে, শরীরের মুখে নানা জায়গায় কেটে গেছে, সেখান থেকে রক্ত পড়ছে। ঐশিকের শরীর শুধু একটা পাতলা গেঞ্জি। ঐশিক বলল, মিস্টার অঙ্ক চৌধুরী, তুই যখন প্ল্যান করেছিলি তখন তোর সাথে জিহান ছিল, মানে ঋষিক ছিল, আমার ছোট ভাই। তাই সবকিছুই আমরা ঋষিকের থেকে জেনেছি। তারপর যখন মিহুকে কিডন্যাপ করলি তখন আমিও মেহরাব জানালা দিয়ে সবকিছুই দেখলাম। মিহু আগে থেকে সবকিছুই জানতো, তাই কোনো রকম বাহানা না করে গাড়িতে উঠে গেল। তুই যখন আরোহীকে নিয়ে নিবরাজকে মারার জন্য প্ল্যান করছিলি তখন আমরা মোবাইলের সাথে কানেক্টেড ছিলাম। নিবরাজ যখন ব্যাপারটা জানতে পেরেছিল তখন আরোহীকেও আমরা তৈরি থাকতে বললাম, আর নিবরাজকেও সবকিছু জানিয়ে দিলাম। নিবরাজ বলল, আমি সবকিছু জানার পর এমন ভান করলাম যে আমি কিছুই জানি না, আর তুইও তাই বিশ্বাস করলি। আরোহীকে মিহুর বদলে আমাকে মারতে পাঠালি। তারপর ও যখন আমার পিছনে এসে দাঁড়ালো, আমাকে ইশারায় সবকিছু জিজ্ঞেস করছিল। আমি ইশারায় বুঝিয়ে দিলাম সবকিছুই ঠিক আছে, সাথে সাথে লাইট অফ করে দিলাম। আগে থেকেই জানতাম লাল রং ভাঙা ইট আরো অন্যান্য জিনিস এনে রেখেছিলাম। ওই দিন রিসোর্টে আমি একা ছিলাম না, সাথে আমার আরো 15 জন ফ্রেন্ড ছিল। পুরো রিসোর্টের ঘটনাটা আমাকে বলছিল, আমি ব্লুটুথে কানেক্টেড ছিলাম। আরোহী যখন আমার পিছনে এসে দাঁড়ালো তখন সব লাইট অফ ছিল। তুই যখন দেখলি আরোহী ইট হাতে নিয়ে আমার পিছনে আছে, ঠিক তখনই আমার উপরের লাইটটা অফ হয়ে গিয়েছিল, যেটা তুই খেয়ালই করিসনি, কারণ তখন আমার একটা ফ্রেন্ড তোকে কল দিয়ে বিজি রেখেছিল। আর সেই সুযোগেই আরোহী ইট ফেলে দিল, আর সাথে সাথে আমার ফ্রেন্ডরা আমার মাথার ওপরে রক্তগুলো মিশিয়ে দিল, মানে লাল রঙগুলো। আস্তে করে ইটটা বদলে দিয়ে তারপর ভাঙা ইটের টুকরোটা এখানে রেখে দিল। আরিহো গ্লিসারিন দিয়ে তারপর কাঁদতে লাগলো। আর তারপর তুই কথা বলে চলে গিয়েছিলি। আমিও এই 7 দিন গা ঢাকা দিয়েছিলাম, তাই দেখতে পারিসনি। মেহরাব বলল, এবার আমাদের অ্যাক্সিডেন্টের কথা বলি। বাসা থেকে আগের থেকেই খবর পেয়েছিলাম রাস্তায় আমাদের ক্ষতি হতে পারে, তবুও বের হলাম। অনেকক্ষণ ধরে খেয়াল করেছিলাম আমাদের পিছনে একটা ট্রাক ধাওয়া করছে। ট্রাকটা যখনই আমাদের পিছনে ধাক্কা দিল তার আগেই আমরা গাড়ি থেকে 2 ভাই লাফ দিলাম। সেখানে আমাদের লোক ছিল, কারণ আমাদের নির্দিষ্ট জায়গায় এসে আমরা লাফ দিয়েছি। সেখানে আগের থেকে সব ব্যবস্থা করে রেখেছিলাম। আমাদের লোকেরা ফোম রেখে দিয়েছিল বিছানা করে। ফোমগুলো সরিয়ে তারপর শরীরে লিকুইড রক্ত মেখে সেখানেই পড়ে রইলাম। হসপিটালে নেওয়ার পর ডাক্তারকে বলতে বললাম, আমরা একজন কোমায় চলে গেছি, আরেকজন প্যারালাইজড হয়ে পড়ে গেছি। তুই যখন জানতে পারলি আর হাসপাতালে আমাদেরকে মারতে লোক পাঠিয়েছিলি, তাদের খবর কি তুই জানিস? তাদের সবাইকে মেরে আমরা 2 ভাই মিলে ওই হসপিটালে ভর্তি করে রেখেছি। অঙ্কু অবাক চোখে ওদের দিকে তাকিয়ে আছে। সবাই মিলে ওকে বোকা বানালো, আর সেটা ও একটুও টের পায়নি। অঙ্কুর মুখ দেখে সবাই মিটমিট করে হাসছে। এতক্ষণে মিহুর জ্ঞান ফিরে এসেছে। মিহু হাত দুটো উপরের দিকে মেলে দাঁত বের করলো, তারপর ক্লোজ আপ পেস্টের এড দেওয়ার মতো করে একটা হাসি দিল। মিহু বলল, এই সামরাই মনে করছে আমি ওর স্কটল্যান্ডের ড্রাগ না কি যেন বলে, ওইটার কারণে 7 দিন ধরে সেন্সলেস হয়ে পড়ে আসছিলাম। কিন্তু আমার ছোট ভাই তো আমাকে সেই কবেই জ্ঞান ফিরে এনেছে। আমি তো প্রতিদিন বাইরে হাওয়া খাইতে বের হইতাম, বোরকা পরে পেছনের দেওয়াল টপকায় বাইরে যেতাম, ঘুরে ফিরে খেয়ে গোসল করে আবারও সেই কফি কালারের গাউন পরে চেয়ারে বসে থাকতাম। যেহেতু ওর আসার সময় 5টা বিকাল, তাই আমি ওর আগেই এখানে এসে অজ্ঞান হয়ে পড়ে থাকার অভিনয় করতাম। রাতে যেহেতু আমাকে দেখে রাখার দায়িত্বটা ছোট ভাইয়ের ছিল, আমার কি এসব করতে সমস্যা হতে পারে তোমরাই বলো? আরোহী বলল, কিভাবে করেছিস এসব?
মিহু বলল, আমার 6 জন হারামজাদা ও জাদি আছে না, অগনিয়া। ঋষিক বলল, মিস্টার অঙ্কু চৌধুরী, এবার সব ক্লিয়ার? অঙ্কু আস্তে করে সবার চোখের আড়ালে গান হাতে তুলে নিল। নিবরাস অন্যদিকে ঘুরে ওর হাতে একটা গান দিয়ে অঙ্কুর হাতে শুট করলো। অঙ্কু গান ফেলে দিয়ে হাত চেপে ধরলো, হাত দিয়ে রক্ত পড়ছে। গুলির শব্দে মিহু লাফ দিয়ে আরোহীকে জড়িয়ে ধরলো। নিবরাস বলল, আমি কোনো গ্যাংস্টার নই, কোনো মাফিয়াও নই, আবার তোর মতো কোনো ইলিগাল কাজও করি না। এই গান দুটো লাইসেন্স আছে, শিখে রেখেছি, কাজে তো লাগবেই। মিহু বলল, বাপরে, আমি এমনিতেই শুটার ভয় পাই, তার উপর নিবরাস চিলি মশলার এই রূপ দেখা তো আমি অজ্ঞান হয়ে গেছি। এত কিছু তলে তলে আমি এখন থেকে সব কথা শুনবো তার, নইলে কবে আবার আমাকে উপরে পাঠিয়ে দেয়। আমি তো শুধু গুটি চলেছি এতদিন, এখন থেকে ওর সব কথা শুনবো। ভাবছি পোলা বলদ ছলদ, কিন্তু এত দেখছি মাস্তানের থেকেও কম না। সাবধানে থাকিস মিহু, নইলে তোরে যে কবে উপরে পাঠিয়ে দিব তুই নিজেও জানোস না। বোধহয় কিছু কইব, কারণ ও তো তোকে ভালোবাসে, অনেক ভালোবাসে। যদি না বাসতো তাহলে আগেই মাইরা ফালাইতো। বিড়বিড় করে কথাগুলা বলল। নিবরাজ বলল, কি বিড়বিড় করছো? কপাল কুচকে ওর দিকে তাকিয়ে কথাটা জিজ্ঞেস করলো। মিহু ভয়ে ভয়ে বলল, কিছু না। ঐশিক অঙ্কুর সামনে গিয়ে ওর শার্টের কলার ধরে ওকে দাঁড় করালো। ওর চোখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছে। ঐশিক বলল, কি ক্ষতি করেছিল আমার বোনটা, যার কারণে ওকে দুনিয়া থেকে চলে যেতে হলো? সামান্য 20 কোটি টাকার টেন্ডারের জন্য তোরা আমার বোনটাকে উপরে পাঠিয়ে দিয়েছিস। তোকে আমি 20 কোটি টাকা দিয়ে দিব, তুই তোর ভাইকে ফিরিয়ে আনিস। পারবি অন্তকে ফিরিয়ে আনতে? পারবি না, কোনোদিনও পারবি না। টাকা তো কোটি কোটি টাকা আসবে, কিন্তু আমার একমাত্র বোন কিংবা তোর ভাই কোনোদিনও আর ফিরে আসবে না। সামান্য টাকার শোকে আমার নিষ্পাপ বোনটাকে শেষ করে দিলি তোরা। মিহু বলল, কি বলছো বড় ভাইও তুমি? ঐশীকে মারতে বলেছে? অবাক হয়ে কথাটা জিজ্ঞেস করলো। ঐশিক বলল, হ্যাঁ হির বোনু, 5 বছর আগে রাজশাহীতে 20 কোটি টাকার বড় একটা টেন্ডার দেওয়ার কথা ছিল ওদের, কিন্তু ভাগ্যক্রমে সেটা আমরা পাই, যেটার কারণে ওর বাবা আর অঙ্কু অনেক ঝামেলা করেছে, কিন্তু পাপা তা পাত্তাই দেয়নি। অঙ্কু যখন জানতে পারে আমাদের বোন ওর ভাইদের স্কুল অ্যান্ড কলেজে পড়ে, তখন ওর ভাই দুটোকে আমার বোনের পিছনে লাগিয়ে দেয়। ওর কথায় আমাদের বোনকে রিকি ও অন্তু মিলে রেপ করে মেরে ফেলেছে। অঙ্কু বলল, আমার ভুল হয়েছে, মাফ করে দাও, আর কখনো করব না। আমি তো আমার 2 ভাই হারিয়েছি। রিকি বলল, ভাই দুমুখ সাপ কখনো বিশ্বাস করবি না, ও বলবে এক আর করবে আরেক। মিহু অঙ্কুর সামনে গিয়ে 2 গালে আনমনে ইচ্ছা মতো চর মারতে লাগলো। মিহু বলল, তোকে আমি মেরেই ফেলবো, তুই আমার ইসিকে মেরে ফেলেছিস, তাও মাত্র 20 কোটি টাকার জন্য। তোকে আমি 40 কোটি টাকা দিব, দে আমার ইসিকে ফিরিয়ে দে, এনে দে ওকে। ও তো আমার পুতুল খেলার সাথে ছিল, যেখানে যেত আমাকে নিয়ে যেত। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। ঐশিক এসে মিহুকে এক হাত দিয়ে জড়িয়ে ধরলো। ঐশিক বলল, হির বোনও পাগলামি করিস না, তোর কিছু হলে আমরা 3 ভাই কি নিয়ে বাঁচবো? মিহু বলল, বড় ভাইও, ইসি তো বলেছিল ও কখনো আমাকে ছেড়ে যাবে না, তাহলে ও আমায় কেন ছেড়ে গেল, আমায় কেন নিয়ে গেল না? নিবরাজ বলল, শান্ত হও মিহু। মিহু ঐশিককে ছেড়ে দিয়ে হুট করে নিবরাজকে জড়িয়ে ধরলো। রাজ পুরো অবাক হয়ে হা করে তাকিয়ে আছে। বেচারা এই মুহূর্তে এটা জীবনেও কল্পনা করেনি। এবার আপনারাই ভাবেন রাজের রিয়াকশনটা কিরকম ছিল। মিহু বলল, আই এম সরি, আমি সবসময় তোমাকে কষ্ট দিয়েছি, তোমায় বুঝতে চেষ্টা করিনি, প্লিজ আমাকে মাফ করে দিও। তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি বাঁচবো না। নিবরাজের অবস্থা এখন আমি জ্ঞান হারাবো, মরেই যাব। এত কিছু সে একসাথে কিভাবে সহ্য করবে তাতেই চিন্তায় পড়ে গেছে। একে তো মিহু ওকে জড়িয়ে ধরেছে, তার উপর আবার তুমি করে বলছে। রাজের মাথা ঘোরাচ্ছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। কোনো মতে নিজেকে সামলিয়ে মিহুকে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তোর পাগলি, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। মিহু বলল, সত্যি তো? নিবরাজ বলল, 3 সত্যি, এবার আমাকে ছাড়ো, এখানে আমার 3 সুমন্দি বাবু আছে, আমার কি লজ্জা করে না বুঝি? আরোহী বলল, ইস কি লজ্জা, কি লজ্জা, আমার ভাই লজ্জায় গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে। আমি চিন্তা করতেছি আমার ভাই এত লজ্জা কোথায় রাখে। নিবরাজ বলল, মারবো একটা, চুপ কর। মিহু হেসে উঠল। এতক্ষণে ওর মাথায় ছিল না ও কি করছিল। যখন খেয়াল হলো তখন সে লজ্জা পেয়ে গেল। রাজকে ছেড়ে দিয়ে ওর পাশে দাঁড়িয়ে মাথা নিচু করে আছে। নিজের বোকামের জন্য এখন নিজেকেই আফসোস করছে। মেহরাব বলল, বড় ভাইয়া, এই অঙ্কুকে এখন কি করবে? পুলিশের হাতে তুলে দিবে? ঐশিক বলল, না, পুলিশের কাছে দিলে টাকা দিয়ে ছাড়া পেয়ে যাবে, ওর ব্যবস্থা আমি করব। অঙ্কু তার আগে সুযোগ বুঝে ঐশিকের হাত থেকে গানছো মেরে নিয়ে নিল। তারপর মিহুর দিকে তাক করলো। অঙ্কু বলল, খবরদার কেউ 1 পাও নড়বে না, নইলে কিন্তু হেরের মাথার খুলি উড়িয়ে দিব। হির মাই কুইন, তোমাকে তো আমি আগেই বলেছি তুমি শুধু আমার, শুধু আমার। তোমাকে যদি আমি না পাই তাহলে আর কারো হতে দেব না। আলবিদা মাই কুইন, আগে তুমি যাও, একটু পর না হয় আমি আসছি। অঙ্কু মিহুর দিকে শুট করলো। মিহু চোখ বন্ধ করে জোরে একটা চিৎকার দিল,
কিন্তু কিছুক্ষণ পর অনুভব করলো কিছুই হয়নি ওর। চোখ খুলে সামনের দিকে তাকিয়ে দেখলো ঋষিক বুকে হাত দিয়ে বসে রয়েছে। ওর হাতের ফাঁক দিয়ে ফিনিকি দিয়ে রক্ত পড়ছে। অঙ্কু দ্বিতীয় গুলি করার আগেই ওর দেহটা ঝাঁঝরা হয়ে গেল। একটা গুলি কপালে, আরেকটা বুকে, আরেকটা ওর পেটের মধ্যে গুলি করে তারপর এক দফা ওর শরীর ঝাঁঝরা করে দিল। শরীরে ঠাস ঠাস অনেকগুলো গুলি করা হলো। মেহরাব, নিবরাজ ও ঐশিকের গান থেকে দোয়া বের হচ্ছে। মিহু বলল, ছোট ভাইও কি করলি তুই এটা? আমার জন্য নিজের জীবন কেন বাজি রাখলি? কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। ঋষিক বলল, আমি আমার এক বোনকে বাঁচাতে পারিনি বিদেশে ছিলাম বলে, ওকে শেষবারের মতো দেখতেও পারিনি। এবার আমার সামনে আজ তোর ক্ষতি কি করে হতে দিতে পারি? কাপা কাপা কণ্ঠে কথাগুলো বলল। আরোহী বলল, রাজ ভাইয়া জলদি গাড়ি নিয়ে এসো। ঐশিক বলল, মেহরাব জলদি কর, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, দেরি করা যাবে না। মেহরাব বলল, ঋষিক কিছু হবে না তোর, আমরা তোকে কিছুই হতে দেব না। নিবরাজ তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে এলো। তাড়াতাড়ি করে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। সবাই অপারেশন থিয়েটারের সামনে অপেক্ষা করছে। পুরো মির্জা পরিবার চলে এসেছে। কয়েক ঘন্টা পর ডক্টর বের হয়ে এলো। ঐশিক দৌড়ে তার কাছে ছুটে গেল। ঐশিক বলল, ডক্টর আমার ভাই। ডক্টর বলল, হি ইজ আউট অফ ডেঞ্জার। আল্লাহর কাছে শুকরিয়া জানান, শুধুমাত্র তার রহমতে বেঁচে গেছে। গুলিটা যদি আর 2 ইঞ্চি নিচে লাগতো তাহলে পুরো হার্টে লাগতো, তাকে আর বাঁচানো যেত না। সবার মুখে হাসি ফুটে উঠল। এতক্ষণ ঐশিকের মা কান্না করছিল। ডাক্তারের কথা শুনে সেও মুখে হাসি ফুটিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানালো। মেহরাব বলল, আমরা কি দেখা করতে পারি? ডক্টর বলল, এখন নয়, ওনাকে কিছুক্ষণ পর বেডে শিফট করা হবে, তখন যেতে পারবেন। নিবরাজ বলল, থ্যাংক ইউ ডক্টর। ডক্টর বলল, থ্যাঙ্কস আমাকে নয়, আল্লাহকে দিন, উনি বাঁচিয়ে দিয়েছে। ডক্টর চলে গেল। সবার মুখে হাসি ফুটে উঠল। এতক্ষণ যেন টেনশনের জানটা বের হয়ে যাচ্ছিল। সবাই স্থির হয়ে নিঃশ্বাস ছাড়লো। কিছু সময় পর একটা মেয়ে হসপিটালের বারান্দা দিয়ে দৌড়ে এসে ওদের সামনে এসে দাঁড়ালো। দেখতে পুরো অপরূপ সুন্দরী, পরনে 3 পিস, মাথায় হিজাব বাঁধা। মেয়েটির নাম তমা। তমা বলল, ঐশিক ভাইয়া ঋষিক কেমন আছে? ঐশিক বলল, এখনো ভালো আছে। তমা বলল, আমি ওকে দেখতে চাই। মেহরাব বলল, আসুন আমার সাথে। তমা মেহরাবের সাথে চলে গেল। সবাই অবাক হয়ে তমার দিকে তাকিয়ে আছে। মিহু বলল, এইটা কেডা? ঐশিক বলল, কেডা নয়, ও তোর বড় আছে। আরোহী বলল, কে এটা? ঐশিক বলল, বেচারি 2 বছর ধরে ঋষিকের জন্য একতরফা ভালোবাসায় পাগল হয়ে আছে। ঋষিক বলতেই অজ্ঞান, কিন্তু ঋষিক ওকে পাত্তাই দেয় না। নিবরাজ বলল, দেখতে হবে না ভাইটা কার, যেমন বোন তেমন ভাই। মিহু বলল, কি বললেন আপনি? নিবরাজ বলল, কিছু না। ঐশিক বলল, চিন্তা করছি এবার ওর সাথে ঋষিককে বিয়েটা দিয়েই দিব। বিয়ের পর ঠিক মেনে নিবে, না মেনে তখন যাবে কোথায়? মিহু বলল, তাই করো। 15 দিন পর আজ মির্জা কোটের গোটা খান ও মির্জা পরিবারের সবাই এসেছে। মিহুদের বাড়িতে সবার দাওয়াত। বাড়িটা আজকে নিচের ড্রয়িং রুমে গল্প করছে সবাই মিলে। আর উপরে মেহরাব, মিহু, ঐশিক, ঋষিক, আরোহী, নিবরাজ, আইজান, রিম, নীলা ও তমা 10 জন মিলে আড্ডা দিচ্ছে গেস্ট রুমে। ঋষিক এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে। মিহু বলল, ছোট ভাইউ এটা তোর জন্য। ঋষিক বলল, কি এটা? মিহু বলল, খুলে দেখ। মিহু ঋষিকের দিকে বড় একটা কাগজের বক্স এগিয়ে দিল। পুরোটা গিফট পেপার দিয়ে মোড়ানো, উপরে লেখা অনলি ফর ইউ। ঋষিক ভাবলো মিহুর জীবন বাঁচানোর জন্য বোধহয় কোনো একটা গিফট দিয়েছে। কিন্তু গিফট খুলে ঋষিকের চোখ দুটো যেন বড় বড় হয়ে গেল। ঋষিক বলল, হির বোনো, কি এইগুলো? মিহু ওর দিকে দাঁত বের করে হাসি দিল। নিবরাজ বলল, কি ভাই? মেহরাব বলল, কোথায় দেখি। আরোহী বলল, তোমরা সবাই হা করে আছো কেন? বক্সের ভিতরে বড় একটা হরলিক্সের বয়াম, যা দেখে সবার চোখ কপালে উঠে গেছে। আইজান বলল, হরলিক্স? আর কিছু পাওনি? মিহু বলল, আমি তো আগেই বলেছি, যে জিতবে তাকে হরলিক্স দেওয়া হবে। আমার ছোট পেয়ারি ভাইও নিজের জীবন বাজি রাইখা আমাকে বাঁচাইলো, সবাইরে বাঁচাইলো। ফাইটিং করতে গিয়ে নিজের এত এনার্জি খরচ হয়েছে, তাই চকলেট ফ্লেভারের একটা চকলেট এনার্জি বক্স দিছি, তাতে ওর সব এনার্জি ফিরাইবো। ঋষিক বলল, তোকে তো আমি। মিহু বলল, একদম কাছে আসবি না, তুই আমার নাম্বার 1 ঋষিক খান। সরি মির্জা ভাই, তরে নিয়ে আমি আবার এই ফিল্মটা বানাবো, শুধু শাকিব খানের জায়গায় লিখা থাকবো ঋষিক মির্জা। কিন্তু সমস্যা হয়ে গেছে একটা। ঐশিক বলল, হির বোনো, কি সমস্যা? মিহু বলল, ওরে 15 দিন মামানি ও আমার মামি যে পরিমাণে খাওয়াইছে, তাতে তো ওর পেট ফুললে ভার হয়ে গেছে। ওরে নিয়ে এখন জিমে যাইতে হইব, নয়তো সিনেমা করলে ওরে কেউ নায়ক বলে পাত্তাও দিব না। পাবলিক ওরে ইটের কোনা ফিক্কা মারবো। ওরে এখন জিমে নিয়ে যেতে হবে, জিমে নিয়ে ওর পেট কমাইতে হইব। ঋষিক বলল, কি বললি তুই?
ঋষিক কিছুটা এগিয়ে এসে মিহুর কান টেনে ধরলো। মিহু বলল, আহ ভাইও লাগছে তো। অন্য লাগছে, ছাড় তো। বড় ভাইও কিছু কও এইডারে। ঐশিক বলল, ঋষিক ছাড় ওকে। মেহরাব বলল, একদম ঠিক আছে। মিহু বলল, হলো বিলাই রে, তোরে তো আমি পরে দেখা নিমু। ওদের কাণ্ড দেখে সবাই মিটমিট করে হাসছে। ঋষিক ওর কান ছেড়ে দিল। আরোহী বলল, হরলিক্স তো দিলি, কিন্তু টিফিন বক্স কই? মিহু বলল, ওইটা তো মাম্মি যখন ওর জন্য হসপিটালে খাবার নিয়ে গেছিল তখনই দিয়া দিছি। ওই টিফিন বক্স বোধহয় হারাই গেছে। থাক, কান্দিস না ভাইও আমার, ওইটার বদলে আমি তোরে একটা চা চামচ দিয়া দিবনে। ঋষিক বলল, আবার শুরু করলি? মিহু ঋষিকের কথাই কান্না দিয়ে তারপর রিমের দিকে ভ্রুকুচকে তাকালো। রিম বলল, এমন করে কি দেখস? মিহু বলল, তুই এইখানে কি করস? তোরে তো আমি দাওয়াত দেই নাই, বিনা দাওয়াতে এখানে খাইতে আইসা পড়ছত। নিশ্চয় রাস্তার পাশ দিয়া যাওয়ার সময় পোলাওয়ার ঘ্রাণ পাইছত, আর তুই ছুটটা আইসা পড়ছত। রিম বলল, ওই তোরে কে কইছে? রেগে কথাটা জিজ্ঞেস করলো। মিহু বলল, কেউ কইতে হইব নাকি? আমি আমার বান্ধবীরা চিনব না? এমনটা কি হতে পারে? মিহু বলল, ওই নেংটি দৌড়, আমার বেস্টুকে আমি অপমান করছি, আপনার লাগতেছে কেন? আরোহী বলল, আইজান তোর বান্ধবীকে ভালোবাসে তাই। নিব্রাস আর মিহু বলল, কি? অবাক হয়ে প্লাস চিৎকার করে। রিম ওদের সব কথা খুলে বলল। ভ্যালেন্টাইন্স ডেতে কি কি হয়েছে ওদের কলেজে। ওরা তো কলেজে ছিল না। নিব্রাস আইজানের দিকে তাকিয়ে বলল, তোকে তো আজকে আমি খাইছি। শয়তান, আমাকে বড় বড় ডায়লগ দিয়ে এখন নিজেই থ্রেড দিয়ে প্রপোজ করেছিস। আজ পর্যন্ত আমি পারলাম না মিহুকে হুমকি দিয়ে কিছু একটা করতে, আর তুই প্রপোজ করে দিয়েছিস? অবাক হয়ে কথাটা বলল। মিহু বলল, নেংটি দৌড়টারে তো আমি ভাবছিলাম ভাজা মাছটা উল্টায়ও খাইতে পারে না, এখন তো দেখতাছি কাটা শুদ্ধ খায় ফেলাই। তুমি দাঁড়াও, তোমারে আমি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করতাছি। আমি না থাকাই সুযোগ কাজে লাগাইছ। তোমারে তো আমি হকি স্টিকের বাড়ি একটা দিমু। আইজান সারা বাড়িতে দৌড়ে পালাচ্ছে, পিছনে নিব্রাস ও মিহু। রাজের হাতে ক্রিকেট স্ট্যাম্প আর মিহুর হাতে হকি স্টিক। বেচারা জানের 2বার রাউন্ড দেওয়া শেষ, কিন্তু ওকে আর বাগে পায়নি। মিহু ও রাজ হয়রান হয়ে উপরে চলে গেল। জান নিচে বড়দের সাথে বসে আছে, উপরে গেলে সোজা উপরে পাঠিয়ে দিবে। মেহরাব বলল, ধরতে পারলি? নিব্রাস বলল, না, বড়দের সাথে বসে রয়েছে। সব সময় আমাকে বকতো আমি নাকি মিহুর জন্য পাগল, এখন নিজে কি করেছে? মিহু বলল, ওকে হাতে পেলে যে আমি কি করব তা নিজেও জানি না। সবার দিকে তাকিয়ে বলল, দাঁড়াও, সবার জন্য আমি একটা নতুন রেসিপি বানিয়ে আনছি। মিহু আর কোনো কথা না বলে উপরে চলে গেল। তারপর ঋষিক বলল, কি বানাবে বনো? মেহরাব বলল, কে জানে। ঐশিক বলল, ও তো জীবনেও কিচেনে যায়নি। আরোহী বলল, যায় নাই তো কি হয়েছে, এখন যাবে, আমার ভাইকে খাওয়াতে হবে না। নিব্রাস বলল, নীলা অ্যান্ড তমা আপু একদম চুপচাপ বসে আছে, কিছু তো বলেন। নীলা বলল, আমি আপনাদের ভাই বোনের মাঝে কোনো কথা বলবো না। কি আর বলবো বলেন? তমা বলল, বলার থেকে শুনতেই ভালো লাগছে। রিম বলল, তেনারা নীরব দর্শক, সবাই নানা বিষয় নিয়ে কথা বলতে লাগলো, কিন্তু তার মধ্যে সবার একটাই চিন্তা, মিহু আসলে ওদের জন্য বানাবেটা কি? যে জীবনে কিচেনে পা রাখেনি, সে আজ নতুন রেসিপি বানাবে। কি অদ্ভুত, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাইদের চোখের মনি গল্পের সিজন 2 18 নম্বর পর্বটা এইখানেই এন্ড করা হলো। তো আজকের পর্বটা আমি অনেকটাই বড় করে দেওয়ার চেষ্টা করেছি, তো আমি বড় করে দিছিও। তো আজকের ভিডিওতে একটা টার্গেট থাকবে, যদি তোমরা টার্গেট কমপ্লিট করতে পারো তাহলে কালকের পর্বটাও এরকম বড় হবে। তো আজকের ভিডিওর টার্গেট হলো এই ভিডিওতে 200 কমেন্ট আর 500+ লাইক কমপ্লিট হলে তাহলে পরবর্তী পর্বটা আমি আজকের ভিডিওর মতো বড় করে দেব। আর হ্যাঁ গাইস, যারা যারা আমার চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথেই তোমরা দেখতে পারো। আর হ্যাঁ গাইস, তোমরা আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিয়ে আসবা। এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, তো সকলে একটু ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসবা। তো দেখা হচ্ছে কালকের পর্বে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।